কিয়েভে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ধোঁয়াশা কাটেনি, তদন্তের নির্দেশ জেলেনস্কির। বাইডেনের শোক, অস্ত্র সহায়তা ঘোষণা ন্যাটোর, যুদ্ধ জয়ের প্রত্যয় পুতিনের। ভারতকে সঙ্গে নিয়ে প্রথমবার জাপানের সামরিক মহড়া চলবে 11 দিন। চীনের ক্রমবর্ধমান হুমকি অনৈতিক প্রভাব বিস্তার ঠেকানোর উদ্দেশ্য, বলছে টোকিও। পাকিস্তানের রাজনীতিতে আবারও উত্তেজনা। পাঞ্জাবের পর খাইবার পাখতুনখোয়ার প্রাদেশিক পরিষদও ভেঙে দিল পিটিআই। 90 দিনের মধ্যে দিতে হবে নির্বাচন। ফিলিস্তিনে ইসরায়েলি সেনাদের কর্মকাণ্ড নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আলোচনা। মধ্যপ্রাচ্যে নিযুক্ত সমন্বয়কারীর উদ্বেগ, পাল্টা অভিযোগ তেল আবিবের। এবং বিশ্বজুড়ে বেড়েছে সাংবাদিক হত্যার ঘটনা। 2022 সালে প্রাণ হারিয়েছেন 86 জন। ইউনেস্কোর প্রতিবেদন প্রকাশ, অপরাধীদের শাস্তি নিশ্চিতের আহ্বান। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কনক আজাদ। ইউক্রেনের কিয়েভে স্কুলের ওপর হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় এখনও ধোঁয়াশা কাটেনি। কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনাকে ট্র্যাজেডি আখ্যা দিয়ে ন্যাটো প্রধান জানান, চলমান যুদ্ধে আরও আধুনিক অস্ত্রের প্রয়োজন ইউক্রেনের। এদিকে আগামী কয়েকদিনের মধ্যেই কিয়েভকে বিপুল পরিমাণ সামরিক সহায়তার ঘোষণা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার জয় অনিবার্য বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের রাজধানী কিয়েভে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনার রেশ এখনও কাটেনি। আশপাশে রয়ে গেছে ধ্বংসের চিহ্ন। ঘটনাস্থল ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। চলছে আলামত সংগ্রহের কাজ। হেলিকপ্টার বিধ্বস্তের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। এরই মধ্যে তদন্তের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই ঘটনায় ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ও উপমন্ত্রী নিহত হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব অস্থায়ীভাবে দেশটির পুলিশকে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন। এক ভিডিও বার্তায় জেলেনস্কি জানান, ডনবাসে হামলা জোরদার করেছে রুশ সেনারা। ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে তাদের তীব্র লড়াই চলছে। রুশ সেনাদের বিরুদ্ধে এই যুদ্ধে আরও অস্ত্র ও গোলাবারুদ প্রয়োজন বলে জানান জেলেনস্কি। ইউরোপের রাষ্ট্রগুলোর প্রতি ফের সামরিক সহায়তার আহ্বানও জানান তিনি। এদিকে এক বিবৃতিতে ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গ বলেন, সবচেয়ে নাজুক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে ইউক্রেন। জেলেনস্কির সামরিক সহায়তার আহ্বানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, রাশিয়াকে আলোচনার টেবিলে বসাতে দ্রুত আরও অস্ত্র দরকার কিয়েভের। তবে বর্তমানে রুশ হামলা ঠেকাতে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্ব সবচেয়ে বেশি বলেও মন্তব্য করেন ন্যাটো প্রধান। এই পরিস্থিতিতে আগামী কয়েকদিনের মধ্যেই যুক্তরাষ্ট্র ইউক্রেনকে বিপুল পরিমাণ সামরিক সহায়তার ঘোষণা দিতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। অন্যদিকে চলমান যুদ্ধে বারবার পিছিয়ে পড়ার কারণে সেনাবাহিনীতে বড় ধরনের কাঠামোগত পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নৌ, মহাকাশ এবং কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনীর যুদ্ধ সক্ষমতা আরও জোরদারের পরিকল্পনা করা হয়েছে। এদিকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, ইউক্রেনে রাশিয়ার জয় অনিবার্য। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। এবার ভারতকে সঙ্গে নিয়ে প্রথমবারের মতো সামরিক মহড়া শুরু করেছে জাপান। এশিয়া মহাদেশে চীনের ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় এই মহড়া বলে জানিয়েছে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। 11 দিনব্যাপী চলবে এই মহড়া। চীনা হুমকি মোকাবিলায় প্রথমবারের মতো যৌথ মহড়া শুরু করেছে জাপান ও ভারত। টোকিও শহরের হায়াকুরি বিমান ঘাঁটিতে শুরু হওয়া এই মহড়ায় অংশ নেয় জাপান ও ভারতীয় বিমান বাহিনীর 15টি বিমান। মহড়ায় জাপানের 8টি এবং ভারতের 4টি যুদ্ধ বিমান, 2টি পরিবহন বিমান ও একটি এয়ার রিফুয়েলিং ট্যাঙ্কার অংশ নেয়। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এশিয়ায় চীনের ক্রমবর্ধমান হুমকি ও অনৈতিক প্রভাব বিস্তার ঠেকাতে ভারতের সঙ্গে এই মহড়ার আয়োজন করেছে তারা। 2019 সালে ভারত ও জাপানের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আলোচনার মাধ্যমে দেশ দুটি এই মহড়ার আয়োজনের বিষয়ে একমত হলেও করোনা মহামারীর কারণে তা বিলম্বিত হয়। 11 দিনব্যাপী এই মহড়া চলবে বলে জানায় জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ভারত, জাপান ও অস্ট্রেলিয়া স্কোয়াড জোট গঠন করে চীনের প্রভাব রুখতে চায়। এছাড়াও ভারতের সঙ্গে চীনের সীমান্ত বিরোধ ঐতিহাসিক। তাই ভারত ও জাপানের এই মহড়া বেশ তাৎপর্যপূর্ণ বলেও ব্যক্ত করেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
এদিকে ২০২৭ সাল নাগাদ সামরিক ব্যয় দ্বিগুণ করে জিডিপির শতকরা 2 ভাগ প্রতিরক্ষা খাতে খরচ করার প্রতিশ্রুতি দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। এছাড়াও গেল সপ্তাহে জাপান ব্রিটেনের সঙ্গে নতুন একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে বলেও জানা গেছে। এরই অংশ হিসেবে বিরোধপূর্ণ পূর্ব চীন সাগরে জাপানের জলসীমার মধ্যে ম্যাগেসিমা নামের ছোট একটি দ্বীপে গত বৃহস্পতিবার আরও একটি সামরিক ঘাঁটির নির্মাণ কাজ শুরু করেছে জাপান সরকারের পরিকল্পনা অনুযায়ী দ্বীপটিতে 2টি রানওয়ে, একটি নিয়ন্ত্রণ কক্ষ ও বিস্ফোরক মজুদাগার নির্মাণ করা হবে বলে জানানো হয়। নতুন সামরিক ঘাঁটি নির্মাণ সেই প্রতিরক্ষা পরিকল্পনারই অংশ। মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ। সরকার বিরোধী বিক্ষোভ দমন এবং পরমাণু ইস্যুতে পশ্চিমা দেশগুলোর সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যেই পারস্য উপসাগরে ব্যাপক আকারে সামরিক মহড়া শুরু করেছে ইরান। মঙ্গলবার দেশটির ইসলামী বিপ্লবী গার্ড ভূমি থেকে ভূমি এবং সমুদ্র থেকে ভূমিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পাশাপাশি ড্রোন ব্যবহার করে সামরিক মহড়া চালায়। তেহরানের দাবি, প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবেই এই তৎপরতা। মঙ্গলবার পারস্য উপসাগরীয় অঞ্চলে ব্যাপক আকারে সামরিক মহড়া চালায় ইরান। ইসলামী বিপ্লবী গার্ডের প্রকাশিত ভিডিওতে দেখা যায় ভূমি থেকে ভূমি এবং সমুদ্র থেকে ভূমিতে মিসাইল ছোড়ার পাশাপাশি ব্যবহার করা হয় ভয়ঙ্কর সব ড্রোন। এছাড়া অত্যাধুনিক অস্ত্র ও যুদ্ধজাহাজেও ব্যবহার করা হয় সামরিক মহড়ায়। পারস্য উপসাগরের কোথায় এ মহড়া চালানো হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা না গেলেও বার্তা সংস্থা রয়টার্স বলছে, হরমুজ প্রণালীর খুব কাছাকাছি অনুশীলন করতে পারে ইরানের বিশেষ এ বাহিনী। গত 30 ডিসেম্বর একই এলাকায় স্থল, নৌ এবং আকাশে যৌথভাবে সামরিক অনুশীলন চালায় ইসলামী বিপ্লবী গার্ড। মঙ্গলবারের প্রকাশিত ভিডিও ওই মহড়ার নাকি নতুন অনুশীলন সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। হিজাব ইস্যুতে সরকার বিরোধী বিক্ষোভ, পরমাণু ইস্যু এবং রাশিয়াকে ড্রোন সহায়তার কারণে পশ্চিমা বিশ্বের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যেই রাইসি প্রশাসনের এই পদক্ষেপকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। তবে তেহরানের দাবি, নিজ দেশের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার এবং আঞ্চলিক নিরাপত্তার স্বার্থেই এ সামরিক মহড়া চালিয়েছে তারা। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। পাঞ্জাবের পর এবার পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়ার প্রাদেশিক পরিষদ ভেঙে দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই। দলটির চেয়ারম্যান ইমরান খানের নির্দেশে গভর্নর গাজী গুলাম আলী প্রাদেশিক পরিষদ ভেঙে দেওয়ার চিঠিতে স্বাক্ষর করেছেন। নিয়ম অনুযায়ী 90 দিনের মধ্যে নির্বাচন দিতে হবে শাহবাজ সরকারকে। আবারও উত্তপ্ত পাকিস্তানের রাজনীতির মাঠ। আগাম সাধারণ নির্বাচন অনুষ্ঠানে সরকারের ওপর চাপ তৈরি করতে নির্ধারিত সময়ের আগেই খাইবার পাখতুনখোয়ার প্রাদেশিক পরিষদ ভেঙে দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দলটি। গণমাধ্যম জানিয়েছে, খাইবার পাখতুনখোয়ার গভর্নর হাজী গুলাম আলী বুধবার স্থানীয় সময় সকালে প্রাদেশিক পরিষদ বিলুপ্ত ঘোষণা করে তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রীর নাম প্রস্তাবের জন্য পিটিআই নেতা মাহমুদ খান ও বিরোধী দল জেইউআইএফ নেতা আকরাম খান দুররানির কাছে চিঠি পাঠিয়েছেন। তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী হিসেবে নিজেদের মনোনীত ব্যক্তির নাম পাঠাতে 21 জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। এর আগ পর্যন্ত পিটিআই নেতা মাহমুদ খান অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে দলটি। এর আগে শনিবার পাঞ্জাবের প্রাদেশিক পরিষদ বিলুপ্ত ঘোষণা করে ইমরান খানের দল। দুটি প্রাদেশিক পরিষদ নির্ধারিত সময়ের আগেই ভেঙে দেওয়ায় এখন নিয়ম অনুযায়ী 90 দিনের মধ্যে নির্বাচন দিতে হবে শাহবাজ সরকারকে। আগামী অক্টোবরে পাকিস্তানে পরবর্তী সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে। বর্তমান পরিস্থিতিতে দেশটিতে প্রাদেশিক পরিষদ এবং জাতীয় নির্বাচন আলাদাভাবে হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশ্লেষকরা। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ফিলিস্তিনে ভয়াবহ রকমের সংঘাতপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে বলে জানিয়েছেন মধ্যপ্রাচ্যে নিযুক্ত জাতিসংঘের বিশেষ সমন্বয়কারী টর ওয়েন্সল্যান্ড। ইসরায়েলের সঙ্গে 2 রাষ্ট্র সমাধানের বিষয়টি থেমে আছে বলেও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে মন্তব্য করেন তিনি। বৈঠকে ফিলিস্তিনের রাষ্ট্রদূত অভিযোগ করে বলেন, আন্তর্জাতিক আহ্বানের তোয়াক্কা না করেই নির্যাতন নিপীড়ন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। অন্যদিকে ইসরায়েলের রাষ্ট্রদূতের পাল্টা দাবি, কেবল তেল আবিবকে টার্গেট করেই সবসময় জাতিসংঘে নিন্দা প্রস্তাবের বিষয়টি উত্থাপিত হয়। ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি সেনাদের সংঘর্ষ যেন এখন নিত্যদিনের ঘটনা। প্রতিদিনই হতাহত হচ্ছেন সাধারণ মানুষ। অঞ্চলটির বর্তমান পরিস্থিতি নিয়ে এবার আশঙ্কা প্রকাশ করলেন খোদ মধ্যপ্রাচ্যে নিযুক্ত জাতিসংঘের বিশেষ সমন্বয়কারী টর ওয়েন্সল্যান্ড।
বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক বসে। এতে ফিলিস্তিন ইস্যুতে বক্তব্য দেন ওয়েন্সল্যান্ড। জানান, ফিলিস্তিনে ভয়াবহ রকমের সংঘাতপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। রাজনৈতিক নাজুক পরিস্থিতির কারণে ইসরায়েলের সঙ্গে দুই রাষ্ট্র সমাধানের বিষয়টিও থমকে আছে বলে জানান তিনি। পাশাপাশি পশ্চিম তীর ও এর আশপাশের এলাকায় ইসরায়েলি সেনাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর হওয়ার বিষয়টি নিয়েও অভিযোগ জানান ওয়েন্সল্যান্ড। সাধারণ মানুষের যে কোনো বিক্ষোভ নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে আরও সংযত আচরণের আহ্বান জানান তিনি। সেই সঙ্গে বেসামরিক নাগরিকদের ওপর যে কোনো হামলার দ্রুত বিচার করার প্রতি গুরুত্বারোপ করেন ওয়েন্সল্যান্ড। বৈঠকে ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মানসুর বলেন, জাতিসংঘের সিদ্ধান্তকে সম্মান জানায় না ইসরায়েল। আন্তর্জাতিক সম্প্রদায়ের বারবার আহ্বান সত্ত্বেও ইসরায়েলি সেনারা ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তবে বৈঠকে অংশ নেওয়া ইসরায়েলি রাষ্ট্রদূত গিলান এরদান পাল্টা অভিযোগ করে বলেন, বিশ্বের বহু দেশ মানবতা বিরোধী এবং পরমাণু অস্ত্র মজুদের মতো ঝুঁকিপূর্ণ কাজ করলেও তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয় না। তেল আবিবের বিরুদ্ধেই সবচেয়ে বেশি নিন্দা প্রস্তাব আনা হয় বলে দাবি করেন এরদান। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। প্রকাশ্যে আসছে ভারতের শাসক দলের সঙ্গে বিচার বিভাগের সংঘাত। বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে বিচার বিভাগে প্রভাব খাটানোর অভিযোগ। বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতা গ্রহণের পর ফিলিস্তিনিদের ওপর বেড়েছে ইসরায়েলি বর্বরতা। প্রায় প্রতিদিনই ফিলিস্তিনিদের পাখির মতো গুলি করে মারছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী গুলিতে প্রাণ হারান আরও এক ফিলিস্তিনি। ইসরায়েলি বাহিনীর দাবি, ওই ব্যক্তি অস্ত্র নিয়ে এলোপাতাড়ি গুলি চালালে পাল্টা গুলি করে নিরাপত্তা বাহিনী। তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, নিহত ব্যক্তি ফিলিস্তিনের নিরাপত্তা বাহিনীর সদস্য। এর আগের দিন একই জায়গায় আরও এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে ইসরায়েল। মঙ্গলবার পশ্চিম তীরে এক ফিলিস্তিনিকে লক্ষ্য করে গুলি চালায় ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, ওই যুবক এলোপাতাড়ি গুলি চালালে নিরস্ত্রীকরণ করার জন্য পাল্টা গুলি চালানো হয়। তবে নিহত হয়েছে কিনা সে বিষয়ে কিছুই জানায়নি ইসরায়েলি বাহিনী। অবশ্য ফিলিস্তিনি কর্তৃপক্ষের অভিযোগ, 40 বছর বয়সী ওই ব্যক্তি গুলিবিদ্ধ হওয়ার পর নিহত হয়। তার মরদেহ ইসরায়েলি বাহিনীর হেফাজতেই রয়েছে বলেও জানায় ফিলিস্তিন কর্তৃপক্ষ। তিনি কোনো হামলাকারী নন, বরং ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর সদস্য। এর আগের দিন একই জায়গায় 14 বছর বয়সী এক কিশোরকে গুলি করে হত্যা করে ইসরায়েলি বাহিনী। সেই হামলার রেশ কাটতে না কাটতেই আবারও হত্যার ঘটনা ঘটল। গত 29শে ডিসেম্বর ইসরায়েলের কট্টর ডানপন্থী নেতা বেনিয়ামিন নেতানিয়াহু প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণের পর থেকেই ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। শরণার্থী কেন্দ্রে অভিযান জোরদারের পাশাপাশি প্রতিদিনই ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর গুলিতে ঝরছে ফিলিস্তিনির প্রাণ। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। 2022 সালে বিশ্বে প্রতি 4 দিনে একজন সাংবাদিক খুন হয়েছেন। নিহত সাংবাদিকের সংখ্যা 86, যা আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। এছাড়াও সাংবাদিকরা গুম, অপহরণ, জোরপূর্বক আটকে রাখার মতো ঘটনারও শিকার হয়েছেন। এমন প্রতিবেদন প্রকাশের সঙ্গে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউনেস্কো। সংশ্লিষ্ট দেশগুলোকে অপরাধ কমানো এবং জড়িতদের শাস্তি নিশ্চিতের আহ্বান জানিয়েছে জাতিসংঘের এই সংস্থাটি। 2022 সালে বিশ্বজুড়ে সাংবাদিক হত্যার ঘটনা বেড়েছে। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো মত প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের উন্নয়ন শীর্ষক এক প্রতিবেদনে জানিয়েছে, সহিংসতার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন 86 জন সাংবাদিক, অর্থাৎ প্রতি 4 দিনে একজন সাংবাদিক নিহত হয়েছেন। 2021 সালের তুলনায় যা প্রায় দ্বিগুণের কাছাকাছি। এক বিবৃতিতে ইউনেস্কো জানায়, গত বছর নিহত সাংবাদিকদের বেশিরভাগকেই খবর সংগ্রহের কাজে নিয়োজিত থাকার সময় হত্যা করা হয়েছে। এর মধ্যে কয়েকজনকে ভ্রমণের সময়, কয়েকজনকে পার্কিং লটে কিংবা কোনো উন্মুক্ত জায়গায় হত্যা করা হয়। হত্যা ছাড়াও 2022 সালে সাংবাদিকেরা গুম, অপহরণ, নির্বিচারে আটক, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হয়রানি সহ নানা সহিংসতার শিকার হয়েছেন বলে জানায় সংস্থাটি। গেল বছর উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে সবচেয়ে বেশি 19 সাংবাদিককে হত্যা করা হয়। এছাড়া ইউক্রেনে 10 ও হাইতিতে 9 সাংবাদিক নিহত হন। প্রতিবেদনে বলা হয়, মূলত সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র সংঘাত ও জঙ্গিবাদের উত্থান নিয়ে কাজ করায় সাংবাদিকরা প্রাণ হারিয়েছেন। এছাড়া দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও বিক্ষোভ নিয়ে প্রতিবেদন করার কারণেও সাংবাদিকরা হত্যার শিকার হয়েছেন। ইউনেস্কোর অভিযোগ, মানহানি, সাইবার এবং ভুয়া খবর বিরোধী আইন প্রয়োগের মাধ্যমে বাক স্বাধীনতা সীমিত করে সংবাদকর্মীদের কাজ কঠিন করে তোলা হয়েছে।
টানা 3 বছর কমার পর গত বছর সাংবাদিক হত্যা বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউনেস্কো। প্রতিবেদনের এসব তথ্যকে আশঙ্কাজনক আখ্যা দিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের সহিংসতা রুখতে সংশ্লিষ্ট দেশগুলোর সরকারকে তৎপরতা বাড়ানো এবং অপরাধীদের শাস্তি নিশ্চিতের আহ্বান জানিয়েছে সংস্থাটি। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ভারতের শাসক দলের সঙ্গে বিচার বিভাগের সংঘাত ক্রমশ প্রকাশ্যে আসছে। দেশটির বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার কিংবা পশ্চিমবঙ্গ রাজ্য শাসক তৃণমূল দুটো রাজনৈতিক দলের বিরুদ্ধে উঠছে বিচার বিভাগে প্রভাব খাটানোর মতো গুরুতর অভিযোগ। সুব্রত আচার্যের রিপোর্ট। ভারতের সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতি নিয়োগের ক্ষেত্রে অংশ হওয়ার আবেদন জানিয়েছে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার। দেশটির বিভিন্ন গণমাধ্যমের দাবি, বিচারপতি নিয়োগে যে কলেজিয়ামের ব্যবস্থা রয়েছে সেখানে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিকেও অন্তর্ভুক্ত করার জোরালো আবেদন করেছেন দেশটির কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরণ রিজিজু। বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের এমন আবেদনকে সরাসরি বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা বলে দাবি করেছেন তৃণমূল সভানেত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। There will be no value for the state government recommendation. Ultimately, the central government will directly interfere in the judiciary. যদিও মমতা প্রশাসনের বিরুদ্ধেই কলকাতা হাইকোর্টে প্রভাব বিস্তারের অভিযোগে সরব রাজ্য বিজেপি। অন্যদিকে বিচার ব্যবস্থার ওপর মোদি মমতা দুজনেই প্রভাব খাটাতে চাইছেন বলে দাবি বাম নেতৃত্বের। তৃণমূল কংগ্রেস একচেটিয়া একাধিপত্য কলকাতা হাইকোর্টের উপরে কায়েম করতে চায়। বিচারপতি মান্থার অবমাননা, তার বাড়িতে পোস্টারিং এবং কলকাতা হাইকোর্টের প্রাঙ্গণে যে অনভিপ্রেত ঘটনা ঘটেছে তাকে প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী বিধায়করা সমর্থন করছেন। নিজের পছন্দ মতো বিচারপতি অ্যাপয়েন্টমেন্ট করা থেকে আরম্ভ করে বিচারপতি যখন রিটায়ার করবেন তখন তাকে রাজ্যসভায় না গভর্নর কি করাবে বলে পুরস্কৃত করার চেষ্টা করা হচ্ছে, এবং এক্ষেত্রে মমতা এবং মোদী কোনো তফাৎ নেই। কলেজিয়াম পদ্ধতি এমন একটি ব্যবস্থা যার অধীনে ভারতের প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের 4 জ্যেষ্ঠ বিচারপতির একটি ফোরাম, যা বিচারকদের নিয়োগ ও বদলির সিদ্ধান্ত নেন। সেখানে কেন্দ্রীয় সরকার কিংবা রাজ্য সরকারের কোনো হস্তক্ষেপের সুযোগ নেই। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। ব্রাজিলে দাঙ্গার ঘটনায় 39 জনের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে দাঙ্গা কবলিত সরকারি ভবনগুলোর নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ। দাঙ্গাকারীরা সামরিক অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করছিলেন কিনা তা তদন্ত করে দেখছে আইন মন্ত্রণালয়। গত 8 জানুয়ারি দেশটির সুপ্রিম কোর্ট, কংগ্রেস ভবন এবং প্রেসিডেন্ট প্রাসাদে তাণ্ডব চালায় সদ্য সাবেক প্রেসিডেন্ট জোয়ের বলসোনারোর হাজারো উগ্র সমর্থক। পরে পুলিশি অভিযানে তাদের হটিয়ে দেওয়া হয়। আন্তর্জাতিক সময় আরও থাকছে। 45 বছরের মধ্যে সর্বোচ্চ হারে খাবারের দাম বেড়েছে ব্রিটেনে। মূল্যস্ফীতি কমলেও প্রভাব পড়েনি খাদ্য ও পানীয় দামে। নেপালের পোখারায় 72 আরোহী নিয়ে বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট ইচ্ছাকৃতভাবে আবাসিক এলাকাকে দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিমানটি বিধ্বস্ত হতে যাচ্ছে বুঝতে পেরে এই পাইলট আবাসিক এলাকার ক্ষয়ক্ষতি এড়াতে নদীর তীরবর্তী এলাকায় সরিয়ে নেন। পরে সেখানেই বিধ্বস্ত হয় বিমানটি। এদিকে দুর্ঘটনায় নিহতদের মরদেহ হস্তান্তর শুরু করেছে নেপাল কর্তৃপক্ষ। মঙ্গলবার নিহত 70 জনের মরদেহ বিমানে করে পোখারা থেকে কাঠমান্ডু নিয়ে যাওয়া হয়। মরদেহগুলোর বেশিরভাগই পুড়ে কয়লা হয়ে যাওয়ায় সেগুলো শনাক্তে বেগ পেতে হচ্ছে। ডিএনএ টেস্টের মাধ্যমে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে বলেও জানানো হয়। দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে। বুধবার সকাল থেকে নিখোঁজ 2 জনের সন্ধানে অভিযান চালায় উদ্ধারকর্মীরা, যদিও এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। এবার অল্পের জন্য আরেকটি বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল অস্ট্রেলিয়ার কান্টাস এয়ারলাইন্সের একটি বিমান। নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে সিডনি যাওয়ার পথে মাঝ আকাশে হঠাৎ উড়োজাহাজের একটি ইঞ্জিন বিকল হলে জরুরি বিপদ সংকেত পাঠায় পাইলট। যদিও শেষ পর্যন্ত একটি ইঞ্জিন দিয়ে সিডনি বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে বিমানটি। মাঝ আকাশে হঠাৎই ইঞ্জিনের ত্রুটি কান্তাস এয়ারলাইন্সের একটি বিমানে। পরিস্থিতি অনুকূলে নেই বুঝতে পেরে বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারে মেডে কল বা জরুরি বিপদ সংকেত পাঠান পাইলট। এ ধরনের সংকেতের অর্থ হলো উড়োজাহাজটি অনিবার্য বিপদের মধ্যে পড়েছে এবং জরুরি ভিত্তিতে সহায়তা প্রয়োজন। জরুরি সংকেত পেয়ে সিডনি বিমানবন্দরে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়। প্রস্তুত রাখা হয় একাধিক অ্যাম্বুলেন্স ও দমকল বাহিনীকে।
যদিও শেষ পর্যন্ত পাইলটের অসামান্য দক্ষতায় কেবল একটি ইঞ্জিনের সহায়তায় সিডনি বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে বিমানটি। এক বিবৃতিতে কান্তাস এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে অস্ট্রেলিয়ার সিডনিগামী QF 144 ফ্লাইটটিতে 145 জন যাত্রী ছিলেন। ঘটনাস্থলে উপস্থিত থাকা AFPর এক প্রতিনিধি জানান, বোয়িং 737-800 মডেলের বিমানটি সিডনি বিমানবন্দরের রানওয়েতে নিরাপদে অবতরণের পর প্রকৌশলীরা উড়োজাহাজটির সমস্যাগুলো খতিয়ে দেখছেন। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলেও উল্লেখ করা হয়। বিবৃতিতে আরো বলা হয়, উড্ডয়নের 2 ঘন্টা পর উড়োজাহাজটির একটি ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। চলন্ত ফ্লাইটে ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার ঘটনা বিরল। এ ধরনের পরিস্থিতিতে নিরাপদে উড়োজাহাজ অবতরণ করানোর ক্ষেত্রে পাইলটরা বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত বলেও উল্লেখ করা হয়। উড়োজাহাজটি যেন এক ইঞ্জিনের উপর নির্ভর করেও বাড়তি সময় উঠতে পারে, সেটি মাথায় রেখেই এগুলো নির্মাণ করা হয় বলেও জানায় কান্তাস কর্তৃপক্ষ। বিশ্বের সবচেয়ে নিরাপদ বিমান সংস্থাগুলোর একটি কান্তাস এয়ারলাইন্স। 70 বছরেরও বেশি সময় ধরে বিমান সংস্থাটির কোনো উড়োজাহাজ এখন পর্যন্ত কোনো ধরনের দুর্ঘটনার কবলে পড়েনি। অনয় কর্মকার, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও এখনও পানির নিচে বিস্তীর্ণ এলাকা, সেই সঙ্গে অব্যাহত রয়েছে ভূমিধস। বন্যায় আটকা পড়াদের উদ্ধারে হেলিকপ্টারের সহায়তায় অভিযান চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা। এদিকে আগামী সপ্তাহে ক্যালিফোর্নিয়ার বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। 3 দফা শীতকালীন ঝড় আর অব্যাহত ভারী বৃষ্টিপাতে এখনো পানির নিচে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। পানিতে ডুবে আছে ঘরবাড়ি, রাস্তাঘাট সহ বিভিন্ন স্থাপনা। বন্যার পানিতে তলিয়ে গেছে বহু আবাসিক এলাকা ও যানবাহন। পরিস্থিতির সবচেয়ে বেশি অবনতি হচ্ছে স্যান দিয়েগোতে। এরই মধ্যে শহরটিতে বেশ কয়েকজনের মৃত্যুর খবরও নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। আটকা পড়েছেন বহু বাসিন্দা। বন্যা কবলিতদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে উদ্ধারকর্মী ও দমকল বাহিনীর সদস্যরা। এদিকে অব্যাহত বৃষ্টিপাতে ভূমিধসের কবলে ক্যালিফোর্নিয়ার আরেক শহর ওকল্যান্ড। শহরটির পাহাড়ি অঞ্চলে একের পর এক ভূমিধসের ঘটনায় মাটির নিচে চাপা পড়েছে বহু ঘরবাড়ি ও রাস্তাঘাট। এতে বন্ধ রয়েছে যান চলাচল, ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। দুর্ঘটনা এড়াতে আগেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় স্থানীয় বাসিন্দাদের, ফলে প্রাণে বেঁচে যান বহু মানুষ। বৃষ্টিপাত অব্যাহত থাকায় আরও ভূমিধসের আশঙ্কায় গোটা এলাকায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। এদিকে আগামী কয়েকদিনের মধ্যে আরও 2টি বড় ধরনের ঝড় ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। এতে চলমান বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলেও আশঙ্কা তাদের। এর মধ্যেই আগামী সপ্তাহে ক্যালিফোর্নিয়ার বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে হোয়াইট হাউস। আফরিন মৌ, সময় সংবাদ। ইউক্রেন যুদ্ধে লড়াইয়ের জন্য সামরিক সহায়তার অংশ হিসেবে কিয়েভকে অত্যাধুনিক চ্যালেঞ্জার্স 2 ট্যাঙ্ক পাঠানোর ঘোষণা দিয়েছে ব্রিটেন। বিভিন্ন গণমাধ্যম বলছে, ব্রিটেনের অপ্রতিরোধ এই ট্যাঙ্ক পোড়ানো প্রায় অসম্ভব। আর ট্যাঙ্ক দিয়ে রুশ বাহিনীকে পিছু হটাতে সক্ষম হবে জেলেনস্কি বাহিনী, এমনটাও আশা করছে ব্রিটেন। আর এসব ট্যাঙ্ক পাঠানোর পরিকল্পনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। চ্যালেঞ্জার 2 নামে এই ট্যাঙ্ক সরবরাহ করা হলে তা পুড়িয়ে ফেলার হুঁশিয়ারি দিয়েছে ক্রেমলিন। ইউক্রেনে চলমান রাশিয়ার সামরিক অভিযানের মধ্যেই কিয়েভের ডাকে সাড়া দিয়ে দেশটিতে অত্যাধুনিক রণসরঞ্জাম দিতে তৎপরতা শুরু করেছে পশ্চিমা ও ইউরোপীয় মিত্ররা। এরই অংশ হিসেবে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ইউক্রেনকে সামরিক সহযোগিতার অংশ হিসেবে 14টি চ্যালেঞ্জার 2 ট্যাঙ্ক সহ আরও কিছু গোলাবারুদ পাঠানোর ঘোষণা দিয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের টেলিফোন আলাপের পর এই বিষয়টি নিশ্চিত করে যুক্তরাজ্য।
ঋষি সুনাকের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, সামনের যে কোনো সপ্তাহে 30টি স্বয়ংক্রিয় AS-90 বন্দুক সহ 14টি চ্যালেঞ্জার 2 ট্যাঙ্কের একটি স্কোয়াড্রন পাঠানোর পরিকল্পনা করছে ব্রিটেন। একই সঙ্গে ইউক্রেনের সেনাবাহিনীর সদস্যদের ট্যাঙ্কের পাশাপাশি বন্দুক ব্যবহার করার প্রশিক্ষণ দেবে ব্রিটেনের সেনারা। ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিশ্বাস, যুক্তরাজ্যের সেনাবাহিনীর প্রধান যুদ্ধ ট্যাঙ্ক ইউক্রেনীয় বাহিনীকে রাশিয়ার সেনাদের পিছু হটাতে সাহায্য করবে। ব্রিটিশ সেনাবাহিনীর মতে চ্যালেঞ্জার 2 একটি যুদ্ধ ট্যাঙ্ক, যা অন্যান্য ট্যাঙ্ককে আক্রমণ করার জন্য নকশা করা হয়েছে। 1994 সাল থেকে ব্রিটিশ সেনাবাহিনীতে মোতায়েন রয়েছে এই অত্যাধুনিক ট্যাঙ্কটি। বার্তা সংস্থা রয়টার্স বলছে, বসনিয়া হার্জেগোভিনা, কসোভো এবং ইরাকেও মোতায়েন করা হয় এই চ্যালেঞ্জার 2 ট্যাঙ্ক। 2 দশকেরও বেশি আগের মডেলের ট্যাঙ্ক হলেও ব্রিটেনের দাবি, চলমান রুশ ইউক্রেন সংঘাতে ইউক্রেনের জন্য এখন পর্যন্ত এটিই সবচেয়ে আধুনিক ট্যাঙ্ক। চ্যালেঞ্জার 2 মূলত 64 টন ওজনের একটি প্রধান যুদ্ধ ট্যাঙ্ক, যেটি রুশ ট্যাঙ্ক থেকেও অনেক ভারী। 1990-এর দশকে ব্রিটিশ অ্যারোস্পেস সিস্টেম এটি নির্মাণ করে। ট্যাঙ্কটি ঘন্টায় 40 থেকে 53 কিলোমিটার গতিতে ছুটতে পারে। এই গতিতে 250 থেকে 450 কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম চ্যালেঞ্জার 2। এটি পরিচালনায় একজন কমান্ডার, একজন গানার, একজন লোডার এবং ড্রাইভার সহ 4 সদস্যের ক্রু থাকে। চ্যালেঞ্জার 2 ট্যাঙ্কে একটি 120 মিলিমিটার রাইফেল ট্যাঙ্ক গান, বোয়িং 7.62 মিলিমিটার চেইন গান, একটি 7.62 মিলিমিটার জেনারেল পারপাস মেশিন গান বা জিপিএমজি এবং L37A2 অ্যান্টি-এয়ার দিয়ে সজ্জিত। ব্রিটেনের আশা, ইউক্রেনকে সরবরাহ করা হলে এই ট্যাঙ্কগুলো চলমান রুশ ইউক্রেন যুদ্ধের গতিপথ পাল্টে দেবে। একই সঙ্গে অন্য দেশগুলো ইউক্রেনকে আরও অত্যাধুনিক অস্ত্র দেওয়ার জন্য উৎসাহিত হবে। সামরিক বিশেষজ্ঞরাও বলছেন, এই ট্যাঙ্কের সাহায্যে ইউক্রেন আরও ভালো করে প্রতিরক্ষা গড়ে তুলতে পারবে। বিশেষ করে তারা আরও নিখুঁতভাবে রাশিয়ার ঘাঁটিতে আক্রমণ চালাতে সক্ষম হবে। ব্রিটেনের ট্যাঙ্ক পাঠানোর ঘোষণার পর অনেকটাই চাপে রয়েছে ইউরোপের আরেক মিত্র জার্মানি। এই মাসের শুরুর দিকে ইউক্রেনকে পদাতিক ফাইটিং যানের পাশাপাশি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করতে সম্মত হয় বার্লিন। এর আগে কিয়েভে আধুনিক যুদ্ধ ট্যাঙ্ক সহ অস্ত্র সরবরাহে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের উপর চাপ দিয়ে আসছিল ফ্রান্স, পোল্যান্ড সহ ইউরোপীয় দেশগুলো। যদিও তখন ওলাফ শোলজ বলেন, এই ধরনের পদক্ষেপের জন্য যুক্তরাষ্ট্রসহ গোটা পশ্চিমা জোটের সঙ্গে সমন্বয় করতে হবে। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জার্মান চ্যান্সেলর যুদ্ধ ট্যাঙ্ক পাঠাতে শুরুতে অনিচ্ছুক ছিলেন, কারণ পশ্চিমা সহায়তা এবং অস্ত্র সরবরাহকে রাশিয়া উস্কানি হিসেবে দেখছে। তবে শেষ পর্যন্ত আগামী কয়েক সপ্তাহের মধ্যে জার্মানি অত্যাধুনিক সামরিক সরঞ্জাম পাঠাবে বলে একাধিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইউক্রেনে ব্রিটেনের ট্যাঙ্ক পাঠানোর ঘোষণায় বেজায় চটেছে রাশিয়া। যুক্তরাজ্যের ঘোষণার পরপরই লন্ডনে রাশিয়ার দূতাবাস থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে, যেখানে বলা হয়, ইউক্রেনে ট্যাঙ্ক পাঠানোর মধ্য দিয়ে চলমান সংঘাতে আরও সুস্পষ্টভাবে জড়িয়ে গেছে যুক্তরাজ্য। আর এ কারণে যুদ্ধের তীব্রতা বাড়লে হতাহতের সংখ্যাও বাড়বে। আর তখন ব্রিটেনকেই সেই দায় নিতে হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। দূতাবাসের বরাতে রুশ বার্তা সংস্থা তাস জানায়, চ্যালেঞ্জার 2 ট্যাঙ্ক ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে যুদ্ধক্ষেত্রে খুব একটা বেশি সুবিধা দিতে পারবে না। এটা যুদ্ধের মোড়ও ঘোরাতে পারবে না, বরং রুশ আর্টিলারির জন্য একটি বড় লক্ষ্যে পরিণত হবে এই চ্যালেঞ্জার 2 ট্যাঙ্ক। একইভাবে চ্যালেঞ্জার ট্যাঙ্ক পাঠানোর যুক্তরাজ্যের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ব্রিটেনের অস্ত্র সরবরাহ রুশ হামলার জন্য এখন বৈধ লক্ষ্য হিসেবে বিবেচনা করবে তারা। শুধু তাই নয়, চ্যালেঞ্জার 2 ট্যাঙ্ক সরবরাহ করা হলে তা পুড়িয়ে ফেলারও হুঁশিয়ারি উচ্চারণ করেছে পুতিন সরকার। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ইউক্রেনকে হাতিয়ার হিসেবে ব্যবহারের মাধ্যমে রাশিয়া বিরোধী লক্ষ্য অর্জন করতে চায় লন্ডন, কিন্তু ব্রিটেনের সরবরাহ করা ট্যাঙ্ক ইউক্রেনে পুড়িয়ে ভস্ম করে দেওয়া হবে। পেসকভ বলেন, পোল্যান্ড এবং ব্রিটেন নতুন করে ইউক্রেনকে যে উন্নত মানের অস্ত্র দিতে চেয়েছে তাতে যুদ্ধের ফলাফলে কোনো পরিবর্তন আসবে না, তবে এতে যুদ্ধ দীর্ঘায়িত হবে এবং ইউক্রেনের জন্য সমস্যা আরও বাড়বে।
গত ৪৫ বছরের মধ্যে সর্বোচ্চ হারে খাবারের দাম বেড়েছে ব্রিটেনে। ডিসেম্বরে দেশটির সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমলেও তা প্রভাব ফেলেনি খাদ্য ও পানীয়ের দামে, বরং ডিম, দুধ, মাখনের মতো খাবারের দাম বাড়তির দিকে। এজন্য দায়ী করা হচ্ছে ইউক্রেন যুদ্ধের কারণে বেড়ে যাওয়া জ্বালানির মূল্যকে। ইউক্রেন যুদ্ধ ও কোভিড মহামারী পরবর্তী বৈশ্বিক সাপ্লাই চেইন সংকটের কারণে তীব্র মূল্যস্ফীতিতে পশ্চিমা বিশ্বের প্রায় সবগুলো দেশই, মূল্যস্ফীতিতে আক্রান্ত ব্রিটেনও। সদ্য শেষ হওয়া বছরের অক্টোবর মাসে দেশটিতে ভোক্তা মূল্যসূচক অতিক্রম করে গত ৪১ বছরের রেকর্ডকে। পরিস্থিতির লাগাম টানতে ব্রিটেনের কেন্দ্রীয় ব্যাংক অব ইংল্যান্ড সুদের হার বৃদ্ধি সহ বেশ কিছু পদক্ষেপ নিলে গত ২ মাসে মূল্যস্ফীতি পরিস্থিতির সামান্য উন্নতি হয়। গত বছরের নভেম্বরে ব্রিটেনের মূল্যস্ফীতি ছিল 10.7%। ডিসেম্বরে মূল্যস্ফীতি 0.2% কমে ভোক্তা মূল্যসূচক দাঁড়ায় 10.5%। তবে এর খুব একটা প্রভাব পড়েনি খাদ্য ও পানীয়ের দামে, বরং দেশটিতে এই মুহূর্তে সব ধরনের খাদ্যপণ্যের দাম বাড়তির দিকে। ব্রিটেনে খাদ্যের দাম আগের বছরের একই সময়ের তুলনায় বৃদ্ধি পেয়েছে 16.8%। 1977 সালের সেপ্টেম্বর মাসের পর এত বেশি হারে খাবারের দাম আর কখনোই বৃদ্ধি পায়নি ব্রিটেনে। ইউক্রেন যুদ্ধের কারণে বেড়ে যাওয়া জ্বালানির দামকেই এই বাড়তি মূল্যস্ফীতির কারণ হিসেবে মনে করা হচ্ছে। ব্রিটেনে গত 1 বছরে জ্বালানির দাম বেড়েছে প্রায় 4 গুণ। অত্যধিক মূল্যস্ফীতির কারণে চলতি বছর ব্রিটেনের অর্থনীতি সংকুচিত হতে পারে বলে সতর্ক করেছেন অর্থনীতিবিদরা। খাদ্যের দাম লাগামহীন হয়ে পড়ায় উদ্বিগ্ন দেশটির ব্যবসায়ীরাও। আমার গত 40 বছরের খাদ্যপণ্যের ব্যবসায় এত বেশি হারে দাম বৃদ্ধি আমি কখনোই দেখিনি। বিশেষ করে খাদ্যের দাম যে পরিমাণ বেড়েছে, এখন অনেক কিছুই নিয়ন্ত্রণের বাইরে। জ্বালানির দামও গত বছরের একই সময়ের থেকে এখন 400% বেশি। এ পরিস্থিতিতে উদ্বিগ্ন ব্রিটেনের অর্থমন্ত্রী জেরেমি হান্টো। চলমান মূল্যস্ফীতি ব্রিটেনের জনজীবনে ব্যাপক প্রভাব ফেলছে বলে স্বীকার করেন তিনি। তবে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সরকার মূল্যস্ফীতি অর্ধেকে নামিয়ে আনার পরিকল্পনায় অটল রয়েছে বলে রয়টার্সকে জানান ব্রিটিশ অর্থমন্ত্রী। রাইসুল ইসলাম, সময় সংবাদ। কর্মচারীদের আশঙ্কাকে সত্য প্রমাণ করে এবার কর্মী ছাঁটাই শুরু করলো ই কমার্স জায়ান্ট অ্যামাজন। খরচ কমাতে রেকর্ড 18,000 কর্মীকে চাকরিচ্যুত করার প্রাথমিক প্রক্রিয়া শুরু করেছে প্রতিষ্ঠানটি। নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় পরিসরে কর্মী ছাঁটাই শুরু করেছে ই কমার্স জায়ান্ট অ্যামাজন। খরচ কমানোর লক্ষ্যে রেকর্ড 18,000 কর্মীকে চাকরিচ্যুত করার প্রাথমিক প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। এক বিবৃতিতে অ্যামাজন কর্তৃপক্ষ জানায়, বুধবার থেকে খুচরা বিক্রয় ও মানব সম্পদ বিভাগের কর্মীদের ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছে। চাকরিচ্যুতদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক কর্মী কাজ করছেন অ্যামাজনের অ্যালেক্সা ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট এবং ইকো স্মার্ট স্পিকার সংশ্লিষ্ট বিভাগে। এরপর ধারাবাহিকভাবে স্টোর অপারেশন এবং পিপলস, এক্সপেরিয়েন্স ও টেকনোলজি বিভাগ থেকে কর্মী ছাঁটাই করা হবে বলেও নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। অ্যামাজন কর্তৃপক্ষ আরও জানিয়েছে, করোনা মহামারী শুরুর পর থেকে নানা অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়েছে প্রতিষ্ঠানটি। সামনে আরও কঠিন সময় অপেক্ষা করছে বলেও আশঙ্কা করছেন এর শীর্ষ কর্মকর্তারা। বিপুল কর্মী ছাঁটাইয়ের মাধ্যমে খরচ কমানো সম্ভব বলেও মনে করছে অ্যামাজন কর্তৃপক্ষ। এর আগে গত বছরের নভেম্বরে কর্মী ছাঁটাইয়ের ইঙ্গিত দেয় প্রতিষ্ঠানটি। তবে চাকরি হারানোয় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, স্বাস্থ্য বীমার সুযোগ সহ বিভিন্ন প্যাকেজ দেওয়ার কথাও জানায় অ্যামাজন। এদিকে টুইটার, ফেসবুক, গুগল ও অ্যাপল সহ বেশ কয়েকটি টেক কোম্পানির পর কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে মাইক্রোসফটও। বুধবার প্রতিষ্ঠানটি জানায়, চলতি বছরের মধ্যেই 10,000 কর্মী ছাঁটাই করা হবে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। পিএসজি ও রিয়াদ অল স্টারের ম্যাচ এখন দর্শকদের আগ্রহের শীর্ষে। এর মধ্যে বিক্রি হয়ে গেছে সব টিকিট। তবুও মেসি, রোনালদোর এই দ্বৈরথ্য দেখতে এখনও একটি টিকিটের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন দর্শকরা। এদিকে 27 কোটি 9 লাখ টাকা খরচ করে ম্যাচের সবচেয়ে দামি টিকিটটি কিনেছেন সৌদি ব্যবসায়ী মুশরাফ আল ঘামদি। তার জন্য থাকছে চোখ ধাঁধানো সব ব্যবস্থা। এছাড়াও এই ম্যাচের মধ্য দিয়ে বড় অঙ্কের লাভের সম্ভাবনা রয়েছে পিএসজির সামনে।
বিশ্ব ফুটবলে মরুর উত্তাপ, সে উত্তাপ যেন থামার নয়। মধ্যপ্রাচ্যে ফুটবল বিশ্বকাপ ঘিরে যে ঝড় উঠেছিল তার রেশ কোনোভাবেই কাটছে না। বিশ্বকাপের পর্দা নামতেই মধ্যপ্রাচ্যে পাড়ি জমিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এবার সেই সৌদির বুকে দুই সেরা ফুটবলারের লড়াই দেখার ক্ষণ গুনছে ফুটবল দুনিয়া। মেসি রোনালদোর মুখোমুখি এই লড়াইয়ের উন্মাদনায় বুঁদ হয়ে আছেন সমর্থকরা। ইতোমধ্যেই সৌদিতে পৌঁছে গেছে পিএসজি। মরুর বুকে ম্যাচের রোমাঞ্চ ছড়িয়ে পড়েছে নেইমার মেসিদের মাঝেও। সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়াম, স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল বার্সা দ্বৈরথের রোমাঞ্চ শেষ না হতেই এবার সেই কিং ফাহাদে আরও একবার সাক্ষী হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী মেসি রোনালদো দ্বৈরথের। পিএসজি বনাম রিয়াদ অল স্টার টিমের ম্যাচ ঘিরে সবার নজর এখন এই কিং ফাহাদের দিকেই। স্টেডিয়ামের আসন সংখ্যার বিপক্ষে এই ম্যাচ ঘিরে দর্শকদের টিকিট চাহিদা অনেক গুণে বেশি। ৬৮,০০০ আসনের বিপক্ষে টিকিটের আবেদন পড়েছে ২০ লাখেরও বেশি। তবে লিও রন্দের এই ম্যাচ দেখার জন্য নাছোড়বান্দা এক সৌদি ব্যবসায়ী, যিনি সর্বোচ্চ ২.৬ মিলিয়ন ইউরোর বিনিময়ে কিনেছেন সবচেয়ে দামি টিকিটটি। তবে বিভিন্ন গণমাধ্যমের বরাতে আকর্ষণীয় সব সুযোগ থাকছে এই সৌদি ব্যবসায়ী মুশরাফ আল ঘামদির জন্য। সবচেয়ে দামি এই টিকিটের বিনিময়ে তার জন্য থাকছে ভিভিআইপি বক্সে বসে খেলা দেখা ও মহাতারকা মেসি রোনালদোদের সঙ্গে দেখা করা ও ছবি তোলার সুযোগ। ম্যাচ উপলক্ষে আয়োজিত ডিনারেও যোগ দেওয়ার সুযোগ থাকছে তার জন্য। এদিকে লাভ ক্ষতির দোলাচলে দুলতে থাকা পিএসজির জন্য রয়েছে সুখবর। ফরাসি গণমাধ্যম লেকিপের দাবি, আল হিলাল ও আল নাসেরের সেরা একাদশের বিপক্ষে ম্যাচ থেকে প্যারিসিয়ানদের আয় হবে ১.৯৯ মিলিয়ন ইউরো। ফলে পিএসজির বড় অঙ্কের আয়েরও সম্ভাবনা রয়েছে এ ম্যাচ থেকে। তাজিন খন্দকার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কিয়েভে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ধোঁয়াশা কাটেনি তদন্তের নির্দেশ জেলেনস্কির। বাইডেনের শোক, অস্ত্র সহায়তার ঘোষণা ন্যাটোর, যুদ্ধ জয়ের প্রত্যয় পুতিনের। ভারতকে সঙ্গে নিয়ে প্রথমবার জাপানের সামরিক মহড়া, চলবে 11 দিন। চীনের ক্রমবর্ধমান হুমকি, অনৈতিক প্রভাব বিস্তার ঠেকানোর উদ্দেশ্য, বলছে টোকিও। এবং পাকিস্তানের রাজনীতিতে আবার উত্তেজনা। পাঞ্জাবের পর খাইবার পাখতুনখোয়ার প্রাদেশিক পরিষদও ভেঙে দিল পিটিআই। 90 দিনের মধ্যে দিতে হবে নির্বাচন। এ ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।